আসসালামু আলাইকুম এভরিওয়ান। বিপিএল 2025-এর টানা ৩৯ দিন পর বিপিএলের দুই ফাইনালিস্টকে আমরা পেয়েছি, ফরচুন বরিশাল এবং চিটাগং কিংস, যারা আজ ৭ ফেব্রুয়ারি শুক্রবার সন্ধ্যা ৬টায় মিরপুর শেরেবাংলা ন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে মুখোমুখি হচ্ছে। এই দুই দলের মধ্যে এখন পর্যন্ত চিটাগং কিংস 11 বছর পর ফিরে তারা ফাইনালে উঠেছে এবং অন্যদিকে ফরচুন বরিশাল, তারা গত বিপিএলের চ্যাম্পিয়ন দল, এবার তারা আবার পুনরায় ফাইনালে উঠেছে। অবশ্যই তারা চাইবে তারা শিরোপা ধরে রাখতে। অন্যদিকে চিটাগং কিংস এখন পর্যন্ত বিপিএলে শিরোপাহীন, তারা অবশ্যই তারা চাইবে যে প্রথম শিরোপা তারা তুলে নিতে। এখন এই ফরচুন বরিশাল এবং চিটাগং কিংস মধ্যকার আজকের এই হাই ভোল্টেজ ম্যাচে দুই দলের একাদশ কীরকম হতে পারে সেটি নিয়ে আজকের এই ভিডিওতে কথা বলবো। প্রথমে যদি ফরচুন বরিশালকে নিয়ে কথা বলি, ফরচুন বরিশাল দলে একটি পরিবর্তন হতে পারে, এর বেশি পরিবর্তন না হওয়ার সম্ভাবনাই বেশি। তাও সেটি হচ্ছে বিদেশি ক্যাটাগরিতে, সেটা হচ্ছে নিউজিল্যান্ডের পেস বোলিং অলরাউন্ডার জিমি নিশামকে উড়িয়ে এনেছে ফরচুন বরিশাল ম্যানেজমেন্ট। অবশ্যই তাকে একাদশে রাখবে। এখন একাদশে তাকে আনতে হলে মোহাম্মদ নাবি অথবা মোহাম্মদ আলীর দুজনের একজনকে বাদ দিতে হবে। সেই হিসাবে মোহাম্মদ আলী তো বাদ পড়বে না, কারণ সর্বশেষ ম্যাচে কিন্তু সে 5 অর্জন করেছে, 24 রান দিয়ে 5 উইকেট শিকার করেছে। অন্যদিকে বাকি দাউদ মালান তো বাদ পড়ার কথাই নয়, কারণ সে 8 ম্যাচ খেলে 315 রান করেছে, 78 এভারেজ এবং 157 স্ট্রাইক রেটে। অন্যদিকে কাইলি মেয়ার্সকে আইএল টি20 শেষে উড়িয়ে আনা হয়েছে এবং কাইলি মেয়ার্স কিন্তু বিপিএলের প্রথম যে 5টি ম্যাচ খেলেছে এবং সর্বশেষ ম্যাচ খেলে সেখানে কিন্তু পারফর্ম করেছে, 4 ওভার 27 রানে 2 উইকেট শিকার করেছে। তাই কাইলি মেয়ার্স বাদ পড়ছে না। শুধুমাত্র এখানে দুর্ভাগ্যবশত বাদ পড়তে হচ্ছে মোহাম্মদ নাবির, যে সর্বশেষ ম্যাচটিতে বোলিং ভালো বল করেনি, কিন্তু পুরো টুর্নামেন্ট জুড়ে কিন্তু ভালো বোলিং করেছে। 10 ম্যাচে 8টি উইকেট শিকার করেছে, 5.87 ইকোনমি। এখন এখানে যেহেতু টিম কম্বিনেশন মেলাতে হবে, সেই হিসাবে জিমি নিশামকে একাদশ আনতে গেলে মোহাম্মদ নাবি একাদশ থেকে বাদ পড়তে যাচ্ছে। বাকি লোকাল ক্রিকেটারদের মধ্যে কেউ বাদ পড়বে বলে মনে হচ্ছে না। ওপেনিং করবে তামিম ইকবাল এবং তাহিদ হৃদয়। অধিনায়ক তামিম ইকবাল সর্বশেষ ম্যাচে 26 বলে 29 করেছে এবং তার ওপেনিং পার্টনার হিসেবে তাহিদ হৃদয় কিন্তু গত ম্যাচে 56 বলে 82 রান করে এবিপিএলে তার প্রথম 50 তুলে নিয়েছে এবং অপরাজিত থেকে দলকে জিতিয়েছে। 3 নম্বর পজিশনে নামবে দাউদ মালান। সে গত ম্যাচেও 22 বলে 34 রান করে অপরাজিত ছিল এবং বললাম তো যে 8 ম্যাচে 315 রান করেছে, 157 স্ট্রাইক রেটে দুর্দান্ত ফর্মে আছে। 4 নম্বর পজিশনে নামবে ক্যারিবীয় পেস বোলিং অলরাউন্ডার কাইল মেয়ার্স। 5-6 নম্বর পজিশনে যথাক্রমে নামবে উইকেটকিপার মুশফিকুর রহিম এবং অলরাউন্ডার মাহমুদুল্লাহ রিয়াদ। সর্বশেষ ম্যাচে মুশফিক এবং মাহমুদুল্লাহ কারোরই কিন্তু ব্যাট করার প্রয়োজন পড়েনি। অন্যদিকে পেস বোলিং অলরাউন্ডার কাইল মেয়ার্স গত ম্যাচে ব্যাট করার প্রয়োজন পড়েনি, কিন্তু বল হাতে 4 ওভার 27 রান দিয়ে 2 উইকেট শিকার করেছে। এবং 7 নম্বর পজিশনে এখানে মোহাম্মদ নাবির পরিবর্তে একাদশে দেখা যাবে পেস বোলিং অলরাউন্ডার জিমি নিশামকে, যে রিসেন্টলি এসএ টি20-তে প্রিটোরিয়া ক্যাপিটালসের হয়ে 8 ম্যাচ খেলে 95 রান করে এসেছে, 135 স্ট্রাইক রেটে এবং বল হাতে 7টি উইকেট শিকার করেছে, 7.85 ইকোনমি রেটে। এবং গত বিপিএলে কিন্তু রংপুর রাইডার্সের হয়ে দুর্দান্ত পারফর্ম করে গিয়েছে, 7 ম্যাচে 291 রান করেছে এবং পাশাপাশি 4টি উইকেটও শিকার করেছে, 3টি 50 দেখা সে পেয়েছিল। অর্থাৎ 1 থেকে 7 নম্বর পজিশনে শুধুমাত্র একটি পরিবর্তন হবে, সেটা হচ্ছে মোহাম্মদ নাবির পরিবর্তে জিমি নিশাম নামবে। আর বাকি যে 4জন বোলার রয়েছে, এই 4জন বোলারের মধ্যে 2জন স্পিনার রয়েছে, অলরাউন্ডার লেগ স্পিনিং অলরাউন্ডার রিশাদ হোসেন এবং ভাত স্পিনার তানভীর ইসলাম, দুইজনই একাদশে থাকবে। এর মধ্যে রিশাদ হোসেন সর্বশেষ ম্যাচেও ভালো বোলিং করেছে, 2 ওভারে 12 রান দিয়ে 1টি উইকেট শিকার করেছে। আর তানভীর ইসলাম গত ম্যাচে উইকেট না পেলেও 2 ওভার মাত্র 9 রান দিয়েছে। তানভীর ইসলামকে তারা পরিবর্তন করবে না, কারণ তানভীর ইসলাম বিকল্প হিসেবে যদি খেলা, এখানে তাইজুলকে খেলাতে হবে। তাইজুল এর আগের ম্যাচে যে সুযোগ পেয়েছিল ভালো করতে পারেনি, সেই হিসেবে তানভীর ইসলামই টিকে যাচ্ছে। আর 2জন পেসার, এর মধ্যে একটা হচ্ছে মোহাম্মদ আলী, যার কথা বললাম যে সর্বশেষ ম্যাচে 4 ওভার 24 রান দিয়ে 5টি উইকেট শিকার করেছে। মোহাম্মদ আলী তো থাকছেই, তার পেস পার্টনার হিসেবে এখানে এবাদত হোসেন একাদশে থাকবে। সর্বশেষ ম্যাচে যদিও সে খুব একটা ভালো বল করতে পারেনি, 34 রান দিয়ে 1টি উইকেট শিকার করেছে, কিন্তু এর আগের 2 ম্যাচে ভালো বোলিং করেছে। একটিতে 4 ওভারে 19 রান দিয়ে 1টি উইকেট শিকার করেছে, এর আগের ম্যাচে 4 ওভারে কোন উইকেট না পেলে 4 ওভারে 24 রান দিয়েছে। তাই একাদশে পরিবর্তন হলে একটি হবে, সেটা জিমি নিশাম আসবে মোহাম্মদ নাবির পরিবর্তে। তাহলে ফরচুন বরিশাল একাদশটা এরকম দাঁড়াতে পারে: ওপেনিংয়ে তামিম ইকবাল, তাহিদ হৃদয়, 3-এ দাউদ মালান, 4 কাইল মেয়ার্স, 5-6 মুশফিক মাহমুদুল্লাহ, 7-এ জিমি নিশাম, 8 রিশাদ হোসেন, 9 মোহাম্মদ আলী, 10 এবাদত হোসেন এবং 11 নম্বরে তানভীর ইসলাম। এই হচ্ছে ফরচুন বরিশালের সম্ভাব্য একাদশ। আর চিটাগং কিংসের সম্ভাব্য একাদশের কথা বললে, তাদের একাদশে 2টি পরিবর্তন করা এখন খুবই জরুরি। দুটি নিয়ে আমি স্পেশাল একটি ভিডিও করেছি, যারা ভিডিওটি দেখেনি তাদের জন্য ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে। সেই ভিডিওতে বলেছিলাম যে চিটাগং কিংসের হয়ে একদমই পারফর্ম করতে পারছে না গ্রাহাম ক্লার্ক এবং শরীফুল ইসলাম। যদিও শরীফুল ইসলাম দলের মেইন বোলার, কিন্তু সে এখন পর্যন্ত 13 ম্যাচ খেলে 13 উইকেট শিকার করেছে, কিন্তু ইকোনমি রেট 9-এর উপরে। পাশাপাশি সর্বশেষ 3 ম্যাচে তার বোলিং ফিগার হচ্ছে 4 ওভার 43 উইকেট নিয়ে, 4 ওভার 49 উইকেট নিয়ে এবং সর্বশেষ ম্যাচে 4
ওভারে 51 রান দিয়ে মাত্র একটি উইকেট শিকার করেছে। শরীফুল ইসলামের বাদ পড়ার সম্ভাবনা রয়েছে। এখন দেখার বিষয় শন টেট তাকে বাদ দেয় কিনা, কারণ শরীফুল ইসলামকে বাদ দিলে তার বিকল্প যে খুব ভালো একটা বোলার আছে এরকমটাও নয়। আর আরেকটা হচ্ছে টপ অর্ডার ব্যাটসম্যান গ্রাহাম ক্লার্ক, যে দুর্দান্ত একটা শুরু করেছিল, এখন পর্যন্ত 13 ম্যাচে 387 রান করেছে এবং একটি 50 সাথে একটি সেঞ্চুরি দেখা সে পেয়েছে, কিন্তু লাস্ট 6 ম্যাচ যাবত পারফর্ম করতে পারছে না। লাস্ট 6 ম্যাচ যাবত তার পারফরমেন্স হচ্ছে 18 বলে 19, 12 বলে 15, 5 বলে 1, 21 বলে 26, 6 বলে 6 এবং 4 বলে 4। এরকম পারফরমেন্সের পর কিন্তু গ্রাহাম ক্লার্ক বাদ পড়ার দিকে যাচ্ছে, যদিও তার ব্যাকআপও দলে নেই। যদি ইনজোর্ড হায়দার আলী যদি ফিট হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু হায়দার আলীকে গ্রাহাম ক্লার্কের জায়গাতে আনা যেত, কিন্তু যদি গ্রাহাম ক্লার্কের জায়গাতে হায়দার আলী ইনজুরি মুক্ত না হয়ে একাদশে না আসতে পারে সেক্ষেত্রে তার জায়গাতে আফগান টপ অর্ডার ব্যাটসম্যান জোবায়েদ আকবরী কিন্তু তারা একাদশে ট্রাই করে দেখতে পারে। তো যদি উপর থেকে আমরা শুরু করি, ওপেনিং করেছিল চিটাগং কিংসের সর্বশেষ ম্যাচে নাফে এবং ইমন। এর মধ্যে নাফে 46 বলে 57 রান করেছে, সে তো থাকবে। পাশাপাশি ইমন গত ম্যাচে ভালো ব্যাটিং না করতে পারলেও সিঙ্গেল ডিজিটে আউট হয়ে গেছে, কিন্তু তারপরও ইমন ওপেনিং করবে নাফের সাথে। 3 নম্বর পজিশনে গ্রাহাম ক্লার্কের পরিবর্তে এখানে জোবায়েদ আকবরীকে ট্রাই করে দেখতে পারে, যেহেতু ক্লার্ক লাস্ট 6 ম্যাচ যাবত পারফর্ম করতে পারছে না। 2-3 ম্যাচ হলে একটা কথা ছিল, কিন্তু টানা 6 ম্যাচ যাবত ফ্লপ, সেই হিসাবে তাকে ড্রপ করা উচিত। তার জায়গাতে জোবায়েদ আকবরীকে ট্রাই করা উচিত, অথবা লাহিরু মিলান্তা আছে। আকবরী এই সুযোগ পাওয়ার সম্ভাবনা বেশি, একটি ম্যাচ খেলে 19 বলে 23 রান করেছিল। 4 নম্বর পজিশনে হুসেন তালাত খেলেছিল, ভালো ব্যাটিং করেছে, 25 বলে 40 রান করেছে। এছাড়া শামীম হোসেন পাটোয়ারি গত ম্যাচে ভালো ব্যাট করতে পারেনি, সিঙ্গেল ডিজিট আউট হয়ে গেছে, কিন্তু দলের মেইন ব্যাটসম্যান সে তো থাকছেই। আর অধিনায়ক মোহাম্মদ মিথুনও কিন্তু লাস্ট 3 ম্যাচ যাবত ভালো ব্যাটিং করতে পারছে না, 4 বলে 1, 4 বলে এবং 8 বলে 7 রান। লাস্ট 3 ম্যাচে সে মাত্র 9 রান করেছে, কিন্তু অধিনায়ক মিথুন তো থাকছেই। তাদের দলের চিটাগংয়ের মেইন যে সমস্যা সেটা হচ্ছে তাদের ব্যাটিং ডিপার্টমেন্ট। তারা মাত্র 6 জন ব্যাটসম্যান নিয়ে খেলে, 6 জন ব্যাটসম্যানের পর তাদের কোনো ব্যাটসম্যান নেই, অলরাউন্ডার নেই, বোলিং অলরাউন্ডারে নেই। তারপর আবার 6 জন ব্যাটসম্যানের মধ্যে সবাই পারফর্ম করে না, প্রতি ম্যাচে 1 থেকে 2 জনের বেশি পারফর্ম করে না, 3-4 জনই অফ ফর্মে থাকে। তারপরেও তারা এতটুকু পর্যন্ত কিন্তু এসেছে। এখন তাদের এই টিমের কম্বিনেশনটা চেঞ্জ করার সময় এসেছে। গ্রাহাম ক্লার্কের পরিবর্তে তারা জোবায়েদ আকবরীকে ট্রাই করা উচিত এবং বাহাতি পেসার শরীফুল ইসলামকে তারা এখানে ড্রপ করে তার জায়গাতে একজন অলরাউন্ডারকে খেলানো উচিত, লোকাল অলরাউন্ডার। সেক্ষেত্রে তাদের কাছে অপশন হিসেবে আছে রাহাতুল ফেরদৌস জাবেদ, স্পিন অলরাউন্ডার, বাহাতি ব্যাটসম্যানের পাশাপাশি বাহাতি বোলিং করে, পাশাপাশি নাইম ইসলামকে ট্রাই করতে পারে, অথবা বোলিং অলরাউন্ডার শেখ পারভেজ জীবনকেও তারা ট্রাই করতে পারে। অথবা যদি তারা শরীফুল ইসলাম পরিবর্তে বোলার চাই জেনুন, সেক্ষেত্রে তারা শেখ পারভেজ জীবন অথবা এখানে বাহাতি পেসার মারুফ মৃধাকে কিন্তু একাদশে ট্রাই করতে পারে। তবে যেহেতু তাদের ব্যাটসম্যানের সংখ্যা কম, সেই হিসাবে তারা শরীফুল ইসলামের পরিবর্তে এখানে রাহাতুল ফেরদৌস জাবেদ অথবা নাইম ইসলাম দুজনের একজনকে ট্রাই করতে পারে। সেক্ষেত্রে আমার সাজেশন থাকবে তারা যাতে রাহাতুল ফেরদৌসকে ট্রাই করে, যেহেতু সে ব্যাটিংয়ের পাশাপাশি বোলিংটাও করতে পারে। তাহলে তাদের 1 থেকে 7 পর্যন্ত যদি এভাবে টিমটা সাজায়, তারা ওপেনিংয়ে খাজা নাফে এবং পারভেজ ইমন, 3 নম্বরে জোবায়েদ আকবরী, 4 নম্বর পজিশনে যদি তারা খেলে হুসেন তালাত, 5 শামীম হোসেন, 6 মোহাম্মদ মিথুন, 7 রাহাতুল ফেরদৌস জাবেদ, তাহলে কিন্তু তাদের মোটামুটি একটা ব্যাটিং সেট আপ হয়ে যায়। তারপর 8 থেকে 11তে তারা খালেদ আহমেদকে খেলাতে হবে, যদিও লাস্ট 3 ম্যাচে সে পারফর্ম করতে পারছে না। সর্বশেষ ম্যাচে 3 ওভারে 29 রান দিয়ে 1 উইকেট, এর আগের ম্যাচে 4 ওভারে 34 রান দিয়ে 1 উইকেট, এর আগের ম্যাচে 4 ওভারে 47 রান দিয়ে 1 উইকেট। তারপর খালেদ আহমেদ এই দলের মেইন বোলার, 13 ম্যাচ খেলে 20টি উইকেট শিকার করেছে। খালেদ তো থাকবেই। আরেকজন পেসার হিসেবে বাহাতি পেসার ভিনোরা ফার্নান্দো, সে সর্বশেষ ম্যাচে ভালো বোলিং করেছে, 4 ওভার 27 রান দিয়ে 2 উইকেট শিকার করেছে। ভিনোরা ফার্নান্দো একাদশে থাকবে এবং আলিস আল ইসলাম, যে গত ম্যাচের নায়ক, ফাইনালি তুলেছে মূলত আলিস আল ইসলাম। সে বল হাতে 4 ওভার মাত্র 14 রান দিয়ে 1 উইকেট শিকার করেছে, আবার ব্যাট হাতে সে 7 বলে 17 রান করে অপরাজিত থেকে দলকে জিতিয়ে উঠেছে, সে তো থাকবেই। আরেকজন স্পিনার রয়েছে আরাফাত সানি। তারা চাইলে আরাফাত সানিকে, যদি তারা শরীফুল ইসলামকে ড্রপ না করে এবং একজন ব্যাটসম্যান বাড়াতে চায়, সেক্ষেত্রে তারা আরাফাত সানিকে ড্রপ করে সেখানে রাহাতুল ফেরদৌস জাবেদকে খেলাতে পারে। তবে মনে হচ্ছে না আরাফাত সানিকে তারা ড্রপ করবে। সর্বশেষ ম্যাচে 2 ওভারে 10 রান দিয়ে 1 উইকেট শিকার করেছে, পাশাপাশি আবার ব্যাট হাতে 13 বলে 18 রান করে অপরাজিত ছিল। দলের জয়ে কিন্তু ভূমিকা রেখেছে। লাস্ট ওভারে কিন্তু সে 3 বলে 7 রানও করেছিল। সেই হিসেবে আরাফাত সানি হয়তো টিকে যাবে, এবং যেহেতু আলিস ইসলাম বাদে আর কোন স্পিনার নেই, সেক্ষেত্রে আরাফাত সানি একাদশে টিকে যাবে। তাহলে তাদের একাদশটা এরকম হলে ভালো হয়। ওপেনিংয়ে নামবে খাজা নাফে এবং পারভেজ হোসেন ইমন, 3-এ জোবায়েদ আকবরী, 4-এ হুসেন তালাত, 5 নম্বরে মিথুন, 6-এ শামীম হোসেন, 7-এ রাহাতুল ফেরদৌস, 8 নম্বরে খালেদ আহমেদ, 9 ভিনোরা ফার্নান্দো, 10 আলিস আল ইসলাম এবং 11 নম্বরে আরাফাত সানি। এরকম হলেই ভালো হয়। এখন দেখার বিষয় শেষ পর্যন্ত গ্রাহাম ক্লার্কের পরিবর্তে তারা জোবায়েদ আকবরী এবং শরীফুল ইসলামের পরিবর্তে কোনো অলরাউন্ডার বা বোলারকে তারা একাদশে আনে কিনা। তো দেখা যাক শেষ পর্যন্ত কীরকম করে তারা একাদশটা সাজাতে কোনো পরিবর্তন আনে কিনা, নাকি এই অফ ফর্মে থাকা শরীফুল ইসলামকে নিয়ে তারা কন্টিনিউ করে। তো ভালো কিছুর প্রত্যাশা রাখে এবং একটি জমজমাট ফাইনাল ম্যাচের প্রত্যাশা করে আজকের ভিডিওটি এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।